দ্য রুথলেস ডিজায়ার লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব ২৬-এর প্রথমাংশ। গভীর নিশীথের নিস্তব্ধতা যেন আজ এক আদিম মায়াজালে রূপ নিয়েছে। সে নিঃছিদ্র অন্ধকারে কেবল দুটি তপ্ত হৃদয়ের দ্রুতগতির নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। নোভার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কথা বলার শক্তিটুকু যেন সে হারিয়ে ফেলছে। এডেনের সুঠাম দেহের ওপরের অংশ এখন সম্পূর্ণ অনাবৃত, তার ঘাড় আর বলিষ্ঠ বাহুর ওপর খচিত রহস্যময় ট্যাটুগুলো ঘরের ম্লান আলোয় সর্পিল রেখার মতো ফুটে উঠেছে। নোভা এর আগে কখনো এইডেনকে এতটা নিবিড়ভাবে পরখ করার সুযোগ পায়নি। আজ সে দেখছে এই পুরুষের দেহের প্রতিটি নিখুঁত কারুকাজ। পেটের ওপর ৬ খাঁজ বিশিষ্ট পেশিবহুল শরীরের প্রতিটি রেখা যেন এক যোদ্ধার বীরত্বের জানান দিচ্ছে। তার প্রশস্ত বুক আর পাথরের মতো শক্ত চওড়া কাঁধের গঠন যে কাউকে আচ্ছন্ন করার ক্ষমতা রাখে। ক্লিন শেভ করা তীক্ষ্ণ চোয়ালের এই পুরুষকে দেখে কারো বোঝার সাধ্য নেই যে সে ৩১ পেরিয়ে ৩২-এর কোঠায় পা রেখেছে। সিল্কি চুলগুলো অবাধ্য হয়ে কপালে ঝুঁকে আছে, নিকোটিনের দহনে ঠোঁটজোড়া হালকা বেগুনি বর্ণ ধারণ করেছে। নোভা বিস্ময় নিয়ে ভাবছে, এত পাপে জর্জরিত একজন পুরুষ কি আদৌ এতটা সুদর্শন হওয়া মানায়? এডেনের সেই হিংস্র ভিন্ন রঙা দুচোখে আজ কোনো নিষ্ঠুরতা নেই, সেখানে আজ কেবল কামনার এক নিবিড় আবেশ খেলা করছে। নোভা তাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার মস্তিষ্কের এক কোণে সেই বিভীষিকাময় প্রথম রাতের স্মৃতি তীরের মতো বিঁধছে। সেই রাতের তিক্ততা সে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না। এইডেন ধীর লয়ে নোভার পা দুটোর কাছে ঝুঁকে এলো। সে অত্যন্ত কোমলভাবে নোভার পায়ে একটি তপ্ত চুমু এঁকে দিল। নোভার ছোট্ট শরীরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। এইডেন যত কাছে আসছে নোভার ভেতরে সেই আদিম ভয়টা তত বেশি জেঁকে বসছে। তার চোখের সামনে বারবার সেই নিষ্ঠুর জানোয়ারটার প্রতিচ্ছবি ভেসে উঠছে, যে এক রাতে তার সবটুকু তছনছ করে দিয়েছিল। এইডেন যখন আরও ঘনিষ্ঠ হওয়ার উপক্রম করল, তখন নোভা তার প্রশস্ত বুকে হাত দিয়ে তাকে বাধা দিল। এক শুকনো ঢোক গিলে অত্যন্ত আড়ষ্ট গলায় সে বলে উঠল, আমি আমি কিছু জানতে চাই আপনার কাছে। এডেনের আঙুলগুলো রাগে আর বিরক্তিতে মুষ্টিবদ্ধ হয়ে এলো। এই মাহেন্দ্রক্ষণে এমন বাধার সম্মুখীন হওয়া তার জন্য অসহনীয়, তবুও সে নিজের তপ্ত রাগ সংবরণ করে সোজা হয়ে বসল। পাথর শীতল গলায় প্রশ্ন করল, কি জানতে চাও তুমি? নোভা কাঁপা কাঁপা গলায় নিজের মনে জমে থাকা সংশয়টা প্রকাশ করল। আমি শুনেছি আপনার জীবনে অনেক নারী এসেছিল, আপনি অসংখ্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন, কিন্তু আপনি সবসময় বলেন যে আমার আগে অন্য কোনো নারীকে আপনি স্পর্শ করেননি। যদি স্পর্শ নাই করে থাকেন, তবে কেন তাদের সাথে রাত কাটাতে যেতেন আপনি? এইডেন তার কপালে ২ আঙুল দিয়ে ঘষতে লাগলো। এমন এক উত্তাল মুহূর্তে এই মেয়েটি এমন অসার প্রশ্ন তুলবে তা তার ধারণার বাইরে ছিল। এই কিশোরীর কি পরিস্থিতির গুরুত্ব বোঝার মতো বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই, নাকি সে ইচ্ছাকৃতভাবেই এডেনের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? সে চোখ বন্ধ করে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করার চেষ্টা করলো। এরপর নোভার সেই মায়াবী আর নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকালো। তার পাথরের হৃদয়ে কেমন এক অদৃশ্য মায়া কাজ করলো। এই একরত্তি মেয়েটির ডাগর চোখগুলোর দিকে তাকালে তাকে স্পর্শ করতেও দ্বিধাবোধ হয়। এইটুকু মেয়ে তার এই বিশালত্বের ভার কিভাবে বইবে? এডেন নোভার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে সোজা হয়ে বসল। ঠোঁটের কোণে এক চিলতে আশ্বাস মেশানো হাসি ফুটিয়ে তুলে শান্ত গলায় বলল, বি কুল সানশাইন, এত প্যানিক হচ্ছ কেন? এখনও তো আমি তোমায় ছুঁইনি। নোভা কোনো উত্তর দিল না। সে অপরাধবোধ আর বিস্ময় নিয়ে নিজের দৃষ্টি নত করল। ঘরের নিস্তব্ধতা ভেঙে এইডেন আবার মুখ খুলল, ওকে ফাইন, এখন তুমি আমার বেটার হাফ, আমার অর্ধাঙ্গিনী, তোমার জানার পূর্ণ অধিকার আছে। অ্যাকচুয়ালি এইডেন কিছুক্ষণ থমকে রইল, যেন স্মৃতির ধুলোবালি ঝেড়ে সত্যটাকে গুছিয়ে নিচ্ছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে সে বলতে শুরু করলো, আমি যাদের সাথে আজ পর্যন্ত এক রুমে রাত কাটিয়েছি, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রভাবশালী বা রাজনৈতিক পরিবারের মেয়ে, যাদেরকে আমার মনে হতো ভবিষ্যতে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, কিংবা যাদের পরিবার আমার ব্যবসায়িক স্বার্থে আঘাত করতে পারে। তাদের সাথেই আমি এই চালটা চালতাম। এটা ছিল একটা নিখুঁত ব্ল্যাকমেল করার ফাঁদ। আজ পর্যন্ত যেসব মেয়েদের আমার ডেরায় আনা হয়েছে, তারা গুণাক্ষরও জানে না সেই রুক্ষদ্বার কক্ষে আসলে তাদের সাথে কি হয়েছিল। এইডেন একটু থেমে নোভার চোখের দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো, ওদের নিয়ে আসার পরে প্রথমে এমন একটি পানীয় বা জুস খাওয়ানো হতো
যাতে কড়া মাত্রার স্লিপিং পিল মেশানো থাকতো। আমি রুমে পৌঁছাতে পৌঁছাতে তারা গভীর ঘুমে তলিয়ে যেত। আর যখন তারা সম্পূর্ণ অচেতন হয়ে পড়তো, তখন আমার বিশ্বস্ত কিছু ফিমেল ওয়ার্কার এসে তাদের পোশাক খুলে ফেলতো এবং তাদের নগ্ন লাবণ্যের ভিডিও বা ছবি তুলে রাখতো। এরপর তাদের গায়ে চাদর জড়িয়ে ঢেকে রাখা হতো, যাতে পরদিন সকালে জেগে উঠে তাদের মনে হয় আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে। অথচ আমি সেই ঘরে গিয়ে কেবল তারা ঘুমিয়েছে কিনা দেখে চলে আসতাম। আজ পর্যন্ত কোনো নারীর সাথেই আমার কোনো আত্মিক বা শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। তুমি যদি খেয়াল করো তবে দেখবে আমার বাড়িতেও কোনো নারীরক্ষী ছিল না। তুমি আসার পর কেবল তোমার দেখাশোনার জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলে এডেন। নোভা যেন ভাবনার এক অতল সাগরে নিমজ্জিত হলো। লোকটার ধূর্ততা আর মস্তিষ্কের নিষ্ঠুরতা তাকে স্তম্ভিত করে দিল। সে অস্ফুট স্বরে বলল, আপনি শুধু নিজের হীন সাধ্য সিদ্ধির জন্য ভিডিও করে মেয়েদের ব্ল্যাকমেইল করতেন। এতটা নিচে নামতে পারতেন আপনি? এডেন আর তার সেই চিরচেনা বক্র হাসি হাসল, এক পৈশাসিক কাঠিন্য নিয়ে বলল, এইডেন জয়দাগ প্রচণ্ড স্বার্থপর সানশাইন। আই রিপিট, সে ভীষণ রকমের স্বার্থপর। নিজের স্বার্থের জন্য সে পুরো দুনিয়া পুড়িয়ে ছাই করে দিতেও দুবার ভাবে না। নোভা অত্যন্ত নিবিড়ভাবে এডেনের প্রতিটি শব্দ আর ভঙ্গি লক্ষ্য করল। এই দুর্ধর্ষ লোকটাকে নিয়ে তার ভেতরের ভয়টা বিন্দুমাত্র কমেনি, বরং তার বুদ্ধিমত্তা দেখে নোভা আরও বেশি আতঙ্কিত বোধ করল। ঠিক সেই মুহূর্তে এডেন নোভার ক্ষুদ্র আর কোমল হাতটি নিজের বিশাল ও শক্ত হাতের মুঠোয় পুড়ে নিল। নোভা সেই নরম তালুতে নিজের রুক্ষ আর তপ্ত ঠোঁটজোড়া চেপে ধরল সে। এক মুহূর্তে সেই স্পর্শে নোভার নিঃশ্বাসের গতি বেগতিক হয়ে উঠল। হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এই পুরুষটি কাছে এলেই নোভার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে যায়। এইডেন নোভার কানের একদম কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, ইউ আর মাইন। নোভা তার ডাগর চোখ দুটো বড় বড় করে এডেনের চোখের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, কে বলেছে আপনাকে যে আমি আপনার? এইডেন এবার নোভার মুখের আরও কাছে এগিয়ে এলো। দুজনের নাসিকাগ্র প্রায় ছুঁই ছুঁই। সে নোভার চোখের মনির দিকে তাকিয়ে বিজয়ী স্বরে উত্তর দিল, আমার ছোঁয়ায় তোমার এই যে বেসামাল হয়ে ওঠা প্রতিটি নিঃশ্বাস, ওরাই আমায় বলে দিয়েছে যে তুমি শুধু আমার। উন্মত্ত কামনার এক পৈশাসিক অথচ মোহনীয় আবেশে ঘরটি যেন স্থবির হয়ে আছে। তাদের ওষ্ঠদ্বয়ের মাঝে ব্যবধান এখন যৎসামান্য। এইডেন নোভার রেশমি চুলের অরণ্যে আঙুল গলিয়ে তার ঘাড়ের ওপর নিজের শক্ত হাতের দখল নিল। নোভা ভয়ের চোটে বিছানার চাদরটা দুহাতে খামচে ধরে চোখ বুজল। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের দেওয়াল ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে এইডেন তার রুক্ষ ঠোঁট দিয়ে নোভার কোমল রক্তিম অধর যুগলকে গ্রাস করে নিল। দীর্ঘদিনের তৃষ্ণার্ত কোনো পথিকের মতো সে নোভার ওষ্ঠাধরে সুধা পান করতে লাগলো। সবকিছু এত দ্রুত ঘটছে যে নোভা তাল মেলাতে পারছে না। তার দম বন্ধ হয়ে আসছে, ফুসফুস যেন বাতাসের জন্য হাহাকার করছে। সে আপ্রাণ চেষ্টা করলো এডেনের লৌহকঠিন বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু এডেন তাকে আরও জাপটে ধরল। এক ঝটকায় নোভাকে নিজের কোলের ওপর বসিয়ে নিয়ে সে তার নিচের ঠোঁট সজোরে কামড় বসালো। ব্যথায় আর যন্ত্রণায় নোভা চোখ মুখ কুঁচকে ফেলল। তার অস্ফুট শব্দগুলো এডেনের উন্মাদনার কাছে হার মানল। নোভার ভিজে ওঠা চোখের পাপড়ি বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিনিট পাঁচেক পর এডেন তার ঠোঁটজোড়া আলগা করে দিল। দুজনের কপাল এখন ঠেকে আছে একে অপরের সাথে। দুজনেরই নিঃশ্বাসের গতি প্রলয়ঙ্কারী ঝড়ের মতো দ্রুত। নোভা মুখ দিয়ে হাঁপাচ্ছে, তার ঠোঁটের কোণ বেয়ে তখনও চিকচিকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এডেনের সেই বুনো কামড়ের চোটে নোভার গোলাপি ঠোঁট চিরে রক্ত বেরোচ্ছে গলগল করে। এডেনের ঠোঁটে এক চিলতে বিজয়ী ও তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, যা যন্ত্রণার কাতর নোভার নজরে এলো না। সে ঘোরের মাথায় নোভার ঠোঁটে সেই রক্ত নিজের আঙুল দিয়ে মুছে দিল এবং অত্যন্ত নিচু স্বরে ফিসফিস করে বলল, মাই জুলিয়েট রোজ। নোভা এক পলক এডেনের চোখের দিকে তাকালো। তার চাহনিতে এক অদ্ভুত শূন্যতার বিস্ময়, যেন সে এই রহস্যময় নামটির অর্থ উদ্ধার করতে পারছে না। নোভার এই অবুঝার হরিণ্যতুল্য চাহনি দেখে এডেন এবার শব্দ করে হেসে উঠল। সে নিজেই অবাক হচ্ছে, এইটুকু একটা বাচ্চা মেয়ের জন্য সে কতটা পাগল হয়ে উঠেছে। এডেন নোভার নাকে নাক ঘষে আদর মাখা স্বরে বলল, তুমি কি জুলিয়েট রোজ চেনো না? নোভা নিঃশব্দে মাথা নাড়ল। এডেন নোভার সেই স্বর্ণাভ বন চুলগুলো
পরম মমতায় কানের পিছে গুজে দিয়ে বলতে লাগলো, রোমিও জুলিয়েটকে তো চেনো? এই জুলিয়েট রোজ তৈরি করতে দীর্ঘ 15টি বছর সময় লেগেছে। তোমার এই অপরূপ রূপ আর লাবণ্য ঠিক সেই ফুলের পাপড়ির মতোই নিখুঁত আর মোহনীয়। এই পৃথিবীতে তোমার রূপের তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কোনো বস্তু নেই সানশাইন। এই জুলিয়েট রোজও নগণ্য ভীষণ তোমার রূপের কাছে। প্রভা স্তব্ধ হয়ে শুনছে এইডেনের কথাগুলো। তার ভেতরে এক অদ্ভুত আড়ষ্টতা আর ভালো লাগা কাজ করছে। এভাবে ইতিপূর্বে কেউ তার সৌন্দর্যের ব্যবচ্ছেদ করেনি। এইডেন আবার মুখ খুলল, তুমি জানো তোমার শরীরের সব থেকে প্রিয় অংশ কোনটি আমার কাছে? সে নোভার একগুচ্ছ ঘন চুল নিজের নাকের সামনে ধরে গভীর এক নিঃশ্বাস নিল। তোমার এই চুল, এই চুলের ঘ্রাণ আমাকে আস্ত একটা মাতাল বানিয়ে দেয়। এটা আমার কাছে পৃথিবীর সেরা নেশার মতো কাজ করে। কথার ফাঁকে এডেনের স্পর্শগুলো ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগলো। নোভা অনুভব করতে পারছে যে তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে নিজেকে সঁপে দিচ্ছে এডেনের হাতে। এইডেন এবার নোভার গাউনের পেছনের চেইনটা ধীরলয়ে খুলে দিল। উন্মুক্ত হলো মোমের মতো শুভ্র দুধে আলতা মেশানো এক মসৃণ পিঠ। এইডেন নিজের ফর্সা হাতের তালু নোভার পিঠে রাখতে দেখল নোভার গায়ের রঙের কাছে তার হাত আজ শ্যামবর্ণ দেখাচ্ছে। সে নোভার পিঠে আঙুল স্লাইড করে পরম তৃপ্তিতে অনবরত চুমু খেতে লাগলো। কিন্তু মিলন মুহূর্তে সেই পরম শিখরে পৌঁছানোর আগেই দরজায় হঠাৎ করে কর্কশ এক টোকা পড়ল। নোভা বিদ্যুৎ বেগে এডেনের বাহু থেকে নিজেকে সরিয়ে নিল। এডেনের কপালে রাগের বলিরেখা ফুটে উঠল। বারবার এই বাধা তার সহ্য শক্তি ছাড়িয়ে যাচ্ছে। সে আবার নোভার হাত চেপে ধরল, কিন্তু দরজায় টোকা পড়া থামছেই না। বিরক্তি আর ক্রোধে এডেনের মাথা গরম হয়ে গেল। সে বিছানার পাশে রাখা দামি ফ্লাওয়ার ভাসটা এক আছাড়ে মেঝেতে ভেঙে গুঁড়ো করে ফেলল। এই অসময়ে কে তার বাড়িতে তার ব্যক্তিগত মুহূর্তে হানা দেওয়ার দুঃসাহস দেখালো? তার ঘরে আসার অনুমতি কারোর নেই। সেখানে এমন বিঘ্ন ঘটানো মানে এডেনের চরম রোষানলে পড়া। দরজায় ক্রমাগত টোকা পড়ার সুযোগ নিয়ে নোভা এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নোভার এই পালিয়ে যাওয়ার বাইরের অনাহত টোকা দুটো মিলে এডেনের মেজাজ এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। সে রক্তচক্ষু নিয়ে দরজার দিকে এগিয়ে গেল, আজ কাউকে রেহাই না দেওয়ার সংকল্প নিয়ে। পরিত্যক্ত কারখানাটির গুমট অন্ধকারে নরক নেমে এসেছে। 8 বছর বয়সী সেই ছোট মেয়েটির ধবধবে ফর্সা মুখখানি এখন ভয়ের আতিশয্যে কালচে নীলবর্ণ ধারণ করেছে। বিগত 24 ঘন্টা ধরে তার কচি হাত পাগুলো কর্কশ দড়িতে এমনভাবে আষ্টে পিষ্টে বাঁধা যে রক্ত চলাচল বন্ধ হয়ে আঙুলের ডগাগুলো ফুলে উঠেছে। কপাল বেয়ে ঝরে পড়া নোনা ঘাম তার চোখের মনির ওপর চুইয়ে পড়ছে, কিন্তু হাত নাড়ানোর ক্ষমতাটুকু তার নেই। তার ঠিক সামনেই বসে আছে সেই বিভীষিকাময় জোকার। লোকটি সাদা রঙের প্রলেপ মাখা মুখ আর চওড়া লাল ঠোঁটের বিকৃত হাসির আড়ালে লুকিয়ে আছে এক আদিম পৈশাসিকতা। হঠাৎ জোকারের চেহারায় সেই বিরক্তি মুছে গিয়ে এক পৈশাসিক হাসি ফুটে উঠল। সেই হাসি যেন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সে কোনো কথা না বাড়িয়ে মাংসের টুকরোগুলোকে পোটলায় নিয়ে ধুতে লাগলো। এরপর মরচে ধরা গ্যাসের চুলাটি জ্বালিয়ে প্রচুর পেঁয়াজ, মরিচ আর ঝাঁঝালো মশলার প্রলেপ দিয়ে কুকুরের সেই লালচে মাংস কষাতে শুরু করলো। অল্পক্ষণেই পচা দুর্গন্ধ ছাপিয়ে পুরো কারখানা প্রাঙ্গণে মাংস রান্নার এক মোহনীয় সুস্বাদু ঘ্রাণ ছড়িয়ে পড়ল। অনাহারে থাকা মেয়েটির জঠর জ্বালা যেন সেই ঘ্রাণে বহুগুণ বেড়ে গেল। তীব্র খিদে আর মশলার সুঘ্রাণে তার মস্তিষ্কের সব বিচার বুদ্ধি লোপ পেল। জোগাড়টি যখন কাঠের থালায় ধোয়া ওঠা সেই সুস্বাদু মাংস মেয়েটির সামনে এনে রাখল, মেয়েটি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল তার পায়ের কাছে পড়ে থাকা সেই মুন্ডুহীন দেহটি এখন তার থালায়। জোকারটি মেয়েটির হাতের বাঁধন খুলে দিতেই সে ক্ষুধার্ত পশুর মতো ঝাল মশলাযুক্ত সেই চর্বিদার মাংসের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঝালের চোটে নাক মুখ দিয়ে জল বেরোলেও সে পরম তৃপ্তিতে মাংসের প্রতিটি তন্তু চিবিয়ে গিলতে লাগলো। লাল ঝোলে ভেজা সেই পৈশাসিক আহার সে আজ অত্যন্ত আয়েশ করে খাচ্ছে। জোকারটি একপাশে বসে স্থির চোখে মেয়েটির ভোজন দেখছিল। তার ঠোঁটে এক পৈশাসিক তৃপ্তির হাসি। সে অত্যন্ত আদরের সাথে মেয়েটির অবিন্যস্ত মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, খাও, প্রাণ ভরে খাও, পেট পুড়ে খেয়ে নিজের গায়ের মাংস বাড়াও, এরপর তো আমি তোমাকে খাবো, কেমন? কথাগুলো যেন মেয়েটির কানে পৌঁছালো না। সে তখন মাংসের হাড় চিবোতে ব্যস্ত। জোকারটি মেয়েটির কোমল আর পেলব হাতের ওপর নিজের আঙুল স্লাইড করতে করতে লোলুপ দৃষ্টিতে বিড়বিড় করল, একদম কচি মাংস, ঠিক যেমনটা আমার পছন্দ।
এইডেনের দু চোখে এখন ধ্বংসের নেশা। সে দরজার একপাশে হেলান দিয়ে ভেতরে থাকা নোভার অদৃশ্য অস্তিত্বের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কি আসলেই পাথর, নাকি তার ভেতরের এই উত্তাল তৃষ্ণার ভাষা বোঝার ক্ষমতা তার নেই? গ্যাভিন যদি তখন ঠিক ওই মুহূর্তে করাঘাত না করত, তবে আজ এইডেনের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতো। মেইন কোর্সের দোরগোড়ায় পৌঁছেও এভাবে ফিরে আসাটা তার পুরুষত্বের অপমানের মতো লাগছে। গ্যাভিনের ওপর রাগটা এখন আর সাধারণ পর্যায়ে নেই। এডেনের মনে হচ্ছে যদি সে এখনই একটা বুলেট খরচ করে গ্যাভিনের খুলির ঠিক মাঝখানটা এফোর ওপর করে দিতে পারত, তবে হয়তো কলিজাটা একটু শান্ত হতো। অল্প কিছুক্ষণ আগে তীব্র ক্রোধে এডেনের কপালে নীল রগগুলো সাপের মতো দপদপ করছে। সে সজোরে দরজা খুলতে দেখল সামনে বিশাল এক কাঠের বাক্স। বাক্সটা এতটাই বড় যে তার পেছনে থাকা মানুষটিকে দেখা যাচ্ছে না, শুধু বড় বাক্সটা আঁকড়ে ধরা দুটি কালো হাত দৃশ্যমান। পরক্ষণেই বক্সের আড়াল থেকে গ্যাভিনের তেলতেলে মুখটা বেরিয়ে এলো। সে একগাল হেসে বলল, বস, ও বস, আপনার শুভ পরিণয় উপলক্ষে কে যেন এই গিফট বক্সটা পাঠিয়েছে, কিন্তু মুশকিল হলো এতে প্রেরকের নাম ধাম বা কোনো ঠিকানাই নেই। গ্যাভিনের কণ্ঠস্বর এইডেনের কর্ণকুহরে ঠিক কতটা প্রবেশ করলো তা বলা মুশকিল, কারণ তার মস্তিষ্কে এখন টকবগে লাভার মতো ফুটছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এইডেন হঠাৎ সেই বিশাল বক্সটা এক ঝটকায় ফ্লোরের ওপর ছুঁড়ে মারল। সশব্দে বক্সটা আছড়ে পড়তেই তার ভেতর থাকা কাচের কোনো বস্তু চুরমার হয়ে যাওয়ার তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনি তুলল পুরো করিডোরে। বসের এমন রুদ্রমূর্তি দেখে গ্যাভিনের ভেতরে সব হাসি এক নিমিষে উবে গেল। এইডেনের সেই রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে সে ভয়ে সিঁটিয়ে গেল এবং একটা শুকনো ঢোক গিলল। এইডেনের ক্লিন সেভ করা তীক্ষ্ণ চোয়াল জোড়া পাথরের মতো শক্ত হয়ে আছে, যা আসন্ন কোনো প্রলয়ের সংকেত দিচ্ছে। গ্যাভিন এবার নিজের অসহায়ত্ব ঢাকতে বোকার মতো একটা হাসি দেওয়ার চেষ্টা করলো। সে খুব ভালো করে বুঝতে পারছে আজ তার কপালে শনি রাজত্ব করছে। ভয়ের চোটে তার কালো মুখাবয়ব থেকে টপ টপ করে ঘাম ঝরছে। তখনই তার নজর পড়ল এইডেনের অনাবৃত পেশিবহুল বাহু এবং ঠোঁটের কোণে লেগে থাকা গাঢ় লিপস্টিকের অগোছালো দাগের দিকে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সে আধো আধো গলায় আমতা আমতা করে বলল, সরি বস, আমি মনে হয় একটু বেশি রং টাইমে চলে এসেছি। আপনার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। সে মাথা নিচু করে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে নিজের পিস্তলটা বের করে এইডেনের দিকে বাড়িয়ে ধরল। নিজের মৃত্যুদণ্ড যেন সে নিজে কার্যকর করতে চাইছে। তাদের চারপাশের করিডোরে তখন অসংখ্য সশস্ত্র গার্ড মাসির মতো টহল দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধতা যেন কামানের গোলার চেয়েও ভারী হয়ে আছে। সবার নজর এখন বসের ট্রিগারে থাকা আঙুলের দিকে। এইডেন মুহূর্তের মাঝে ছোঁ মেরে গ্যাভিনের হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিল। ক্রোধের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে সে সামনের সিঁড়ির রেলিংয়ের ওপর সাজানো 5টি দামি চীনামাটির ফ্লাওয়ার ভাসের দিকে লক্ষ্য করে পরপর 5টি বুলেট ছুড়ল। তীব্র কান ফাটানো শব্দে পুরো করিডোর কেঁপে উঠল। সেই নিখুঁত নিশানায় ফুলদানিগুলো চুরচুর করে ধুলোয় মিশে গেল। চারিদিকে কাচের ভাঙা টুকরো আর মাটির ফুলদানি ছড়িয়ে ছিটিয়ে পড়ল। করিডোরে দাঁড়িয়ে থাকা গার্ডরা মুহূর্তে সতর্ক হয়ে গেলেও গ্যাভিন নড়ল না। সে আগের মতোই নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বসের এমন আগ্নেয়গিরির মতো মেজাজ আর বুলেটের গর্জন তার কাছে অতি পরিচিত। এর চেয়েও অনেক বেশি ভয়ানক পরিস্থিতির সাক্ষী সে হয়েছে। এডেন তপ্ত নিঃশ্বাস ছেড়ে পিস্তলটা আবার গ্যাভিনের হাতে সজোরে গুজে দিল। কোনো কথা না বলে সে দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। গ্যাভিন, অলিভার কিংবা কেনিথ এরা এডেনের কাছে স্রেফ কর্মচারী নয়, তারা এর নিজের সহোদর ভাইয়ের চেয়েও বেশি। এদের সাথে দীর্ঘ সময় কাটাতে কাটাতে এডেন বুঝেছে আপন হতে সবসময় রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। আত্মার টানার বিশ্বস্ততাই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। তাই এদের উপর রাগ করলেও এদের গায়ে হাত তোলার কথা সে কল্পনাও করতে পারে না। ঘরে ঢুকে বিছানার দিকে তাকাতে এডেনের সমস্ত উত্তেজনা আর হতাশায় রূপ নিল। সে দেখল নোভা ইতিমধ্যেই সেই ভারী গাউন বদলে হালকা পোশাকে বিছানায় হেলান দিয়ে গভীর ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। এডেনের মনের ভেতর একটা দীর্ঘশ্বাস আছড়ে পড়ল। তার বিষণ্ণ মনে প্রশ্ন জাগল, তার কি আদৌ কোনোদিন নিজের বউয়ের সাথে বাসর করা হবে? নিদ্রার গভীর আবেশে আচ্ছন্ন নোভাকে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও জাগিয়ে তুলল এডেন। নোভার দু চোখের পাতায় তখনও রাজ্যের ক্লান্তি আর স্বপ্নের রেশ লেপ্টে আছে।
সে বারবার পিটপিট করে চোখ মেলার এক ব্যর্থ প্রয়াস করল। এডেন দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সেই ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। তারপর সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে অবোধ শিশুর মতো আবদারের সুরে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, জান, তোর বুকে একটু নে না আমায়। নোভা তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই ভ্রু কুঁচকালো। একরাশ বিরক্তিতে তার কপাল সিক্ত হলো। তার এই নিবিড় প্রশান্তির ঘুমটা এই পুরুষ কেবল এই জন্য ভেঙেছে যে সে তার বুকে মাথা রেখে শুতে চায়। নোভা আধো বোঝা চোখে এডেনের বিশাল অবয়বের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, আপনার ওই হাতির মতো বিশাল মাথা আমার এই পিঁপড়ের মতো এইটুকু বুকে জায়গা হবে না। এডেন এক দীর্ঘশ্বাস ফেলল। তার দীর্ঘদেহী বলিষ্ঠ গড়ন আর সুঠাম শরীরের সাথে মানানসই মাথাটিই তো সে পেয়েছে। এতে তার অপরাধ কোথায়? সে তো আর জন্মলগ্নে বিধাতার কাছে মাপঝোঁক দিতে বসেনি। আসলে দোষটা কি এই কিশোরীর নয়? সে কেন গড়নে এতটা ছোট আর বয়সে এতটা অপাবিদ্ধ? নোভা যদি আর একটু পরিণত হতো তবে কি পৃথিবীর ঘূর্ণন থেমে যেত? এদিন তার তপ্ত নিঃশ্বাস নোভার কপালে ছড়িয়ে দিয়ে চোখে এক চিলতে ধূর্ত হাসির ঝিলিক ফুটিয়ে তুলল। এক চোখ টিপে দুষ্টুমির ছলে বলল, আমার বডি আর মাথা একদম ঠিক মাপেরই আছে বেইব। আসলে ছোট তো তুমি, তোমার এই সম্পূর্ণ শরীরটা একবার আমার কাছে সঁপে দিয়েই দেখো না, 1 মাসের সময় লাগবে না, তোমাকে আমি ঠিক বড় করে দেব। তার কথার গুঁড়ো ও দ্ব্যর্থবোধক ইঙ্গিত বুঝতে নোভার বিন্দুমাত্র সময় লাগলো না। লজ্জায় তার ফর্সা মুখশ্রী মুহূর্তে লালচে হয়ে উঠল। সে হাতের নাগালে থাকা একটি নরম বালিশ সজোরে এডেনের মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে এক প্রকার হুমকি দিয়ে বলল, আপনি যদি আর একটু এমন অসভ্য কথা বলেন তবে আমি সুতা নিয়ে আসব। আপনার ওই অবাধ্য ঠোঁটজোড়া আমি চিরতরে সেলাই করে দেব। এইডেন এবার নিঃশব্দে হাসল। সে নোভাকে এক লহমায় টেনে বিছানায় শটান শুয়ে দিল এবং নিজের বিশাল মাথাটি নোভার সে কোমল বক্ষস্থলে পরম নিশ্চিন্তে গুজে দিল। তারপর নোভার গোলাপি ঠোঁটের ওপর নিজের একটি তর্জনী চেপে ধরে গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল, হুশ, একদম চুপ। এখন আর একটা কথাও বলবে না তুমি। আমাকে শান্তিতে ঘুমাতে দাও, নয়তো আমি কিন্তু সত্যি এখন ফ্রেঞ্চ কিস করে বসবো। এমনিতে আমার মুড কিন্তু খুব একটা সুবিধার নয়, খুব বেশি উত্তাল হয়ে আছে। বিয়ের পর মাস গড়িয়ে গিয়েছে, অথচ আজ বিয়ের অনুষ্ঠানের এই বিশেষ রাতেও সে তার স্ত্রীর সান্নিধ্য পেল না। বাচ্চা বউ নিয়ে এক মহাবিপদে পড়েছে সে। তার অপরিপক্কতা আর এই হুটহাট ঘুমিয়ে পড়ার স্বভাবের কাছে এডেন বারবার পরাজিত হচ্ছে। গভীর নিশীথের নিস্তব্ধতা চিরে হাইওয়ের পিচঢালা কালো বুক চিরে ধাবমান একাকী এক গাড়ি। স্টিয়ারিং হুইলে নাহিয়ানের একটি হাত শক্ত হয়ে চেপে বসে আছে, যার প্রতিটি ফোলা রগ তার ভেতরের প্রচণ্ড মানসিক চাপের সাক্ষী দিচ্ছে। পেছনের সিটে পড়ে আছে একটি মাঝারি সাইজের লাগেজ। অনিশ্চিত গন্তব্যের একমাত্র সঙ্গী। জানালার ওপাশে জ্যোৎস্নার ফকফকে আলোয় রাস্তাটা রূপালি চাদরের মতো বিছিয়ে থাকলেও নাহিয়ানের চোখের সামনে সবকিছু ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তার অন্য হাতটি মুষ্টিবদ্ধ, যা গত 24 ঘন্টা ধরে চলা বিরামহীন প্যানিক অ্যাটাকের তাড়নায় থরথর করে কাঁপছে। চিকিৎসকের করা নির্দেশ ছিল পূর্ণ বিশ্রামের, কিন্তু বুকের ভেতর যে দাবানল জ্বলছে তা তাকে এক মুহূর্ত স্থির থাকতে দেয়নি। কাউকে কিছু না জানিয়ে সে শহর ছাড়ার নেশায় বেরিয়ে পড়েছে। সে হয়তো সমাজের চোখে আদর্শ পুরুষ নয়, কিন্তু অন্যের বিবাহিত স্ত্রীকে নিজের করে পাওয়ার মতো হীনমানসিকতা তার নেই। এক বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বাতাস যেন আজ বড় ভারী ঠেকছে। গাড়ির ড্যাশবোর্ড থেকে কাপা হাতে নিজের ওয়ালেটটা বের করলো সে। সেখানে সযত্নে রাখা একটি ছোট ছবি নোভার। অবাধ্য স্বর্ণাভ চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে তার মুখে, ঠোঁটে সেই মায়াবী হাসি। ছবিটার ওপর হাত বোলাতেই নাহিয়ানের ঠোঁটজোড়া কেঁপে উঠল। অস্ফুট স্বরে বিড়বিড় করলো সে, আমার পরি, আমার স্বর্ণলতা। হঠাৎ টুপ করে এক ফোঁটা অশ্রু ছবির ওপর আছড়ে পড়ল। নাহিয়ান কি কাঁদছে? পুরুষ মানুষের তো কাঁদতে নেই, সমস্ত তাকে শক্তিশালী হওয়ার মন্ত্র শিখিয়েছে। তবে এই যে কলিজার গভীর থেকে উঠে আসা হাহাকার, একে সে কোথায় লুকাবে? ভালোবাসার কাছে যে অতিমানব আজ বড় অসহায়। কয়েক মুহূর্তের ব্যবধানেই তার চোখের মণিজোড়া রক্তবর্ণ ধারণ করল। এক তীব্র অভিমান তাকে গ্রাস করছে। সে তো নোভার জীবনে আগে এসেছিল, তবে কেন বিধাতা এই সমীকরণটা তার পক্ষে মেলালেন না? গাড়ির ভেতরটা যেন হাহাকারে ভরে উঠেছে, দম বন্ধ হয়ে আসতে তার। নাহিয়ান গাড়ি থামিয়ে দরজা খুলে হাইওয়ের নির্জনতায় বেরিয়ে এলো।
পেছনের ধূসর রাস্তার দিকে একবার তাকালো সে, যে পথে সে আর কোনোদিন ফিরে যাবে না। কারো সাজানো সংসারে তৃতীয় ব্যক্তি হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই যেন শ্রেয়। নাকের ডগা লাল হয়ে উঠেছে তার, চোখে আগ্নেয়গিরির উত্তাপ। সে পকেট থেকে লাইটারটা বের করলো, শেষবারের মতো ছবিটার দিকে তাকালো সে। ইচ্ছে করছিল ওই কাঙ্ক্ষিত ওষ্ঠা ধরে একটা শেষ চুম্বন এঁকে দিতে, কিন্তু পরক্ষণেই বিবেক তাকে দংশন করলো। প্রভা যে এখন অন্যের স্ত্রী, সে কি করে এই পবিত্র মুখশ্রীতে কলঙ্কের ছোঁয়া লাগাবে? ছবিটা সজোরে বুকের সাথে চেপে ধরল সে, যেন ছবির কাগজের বুকেই সে জীবন্ত নোভাকে আঁকড়ে ধরে আছে। মিনিট কয়েক পর হৃৎপিণ্ড ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা নিয়ে সে ছবিতে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখা যত এগোচ্ছে, নাহিয়ানের হাত তত বেশি কাঁপছে। পুড়ে যাওয়া ছাইগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে, আর তার সাথেই যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে নাহিয়ানের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো। হাইওয়ের ঠিক মাঝখানেই হাঁটু ভেঙে বসে পড়ল সে। আকাশের দিকে মুখ করে বুক চিরে এক আর্তনাদ বেরিয়ে এলো তার। কোথা থেকে এক নিঃসঙ্গ নেড়ি কুকুর এসে তার পাশে থমকে দাঁড়ালো। অবুঝ প্রাণীটাও যেন নাহিয়ানের এই বিধ্বস্ত রূপ দেখে থমকে গিয়েছে। নাহিয়ান আকাশের দিকে তাকিয়ে হাহাকার করে বলতে লাগলো, কেন সে আমার হলো না খোদা? কেন আমার ভালোবাসাটা একতরফা থেকে গেল? কেন আমার জানটা তুমি টেনে বের করে নিচ্ছ না? আমার কলিজাটা যদি শরীর থেকে ছিঁড়ে আলাদা করে দিতে, তবে বোধহয় এত কষ্ট হতো না। কেন আমাকে এই অসহ্য যন্ত্রণা নিয়ে বাঁচিয়ে রাখলে? নির্জন হাইওয়ের প্রহরে নাহিয়ানের সেই বুকফাটা হাহাকার প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু জ্যোৎস্নার ওই শান্ত আকাশ থেকে কোনো উত্তর এলো না। রয়ে গেল কেবল এক পরাজিত প্রেমিকের শেষ বিদায়ের দীর্ঘশ্বাস।